জুলাই 2024-এর এর মূল যে উদ্দেশ্য ছিল এবং তার পেছনের ঘটনাগুলো বাদ দিয়ে আমি যদি বলি যে মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে স্বৈর শাসনের অবসান। এবং 24শে জুলাই আগস্ট এই ক্ষেত্রে শতভাগ সফল। এবং যে প্রক্রিয়ায় যেই জনজোয়ারে 16 বছর জেঁকে বসা একটা অত্যন্ত ভয়ঙ্কর এবং জঘন্য চরিত্রের স্বৈর শাসনের অবসান ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে অর্জিত হয়েছে, কোনো কথা বলেই সেই সাফল্যকে ম্লান করা যাবে না। কাজেই আমার যে কথাটা আছে সেটা হচ্ছে জুলাই কি সফল না ব্যর্থ, এখানে আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। কারণ এই প্রশ্ন বারবার তোলা হয়েছে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে 1971-এর মহান মুক্তিযুদ্ধ, সেই উদ্দেশ্য কি আমাদের পূর্ণ হয়েছে? মুক্তিযুদ্ধ কি সফল না ব্যর্থ? স্বাধীন রাষ্ট্রের অভিপ্রায়ই যদি মূল কথা হয় তাহলে 71-এর মুক্তিযুদ্ধ সম্পূর্ণ সফল। তারপরে সেই রাষ্ট্র নিয়ে আমরা কি করলাম, কতটুকু করলাম, কতদূর এগোতে পারলাম না পারলাম সেটা অন্য বিষয়। ঠিক একই কথা 2024-এর জুলাই এবং আগস্টের জন্য প্রযোজ্য। কাজেই অ্যাট ওয়ান টোকেন এটা সম্পূর্ণ সফল। কি করতে পারতাম, কতটুকু করতে পেরেছি সেটা অন্য বিবেচনা। এ দুটোকে আলাদা রাখতে হবে। কেউ যেন 24শে জুলাই আগস্ট ব্যর্থ হয়েছে এই কথা বলে আনচ্যালেঞ্জড ফিরে না যেতে পারে। অফকোর্স এটা ব্যর্থ হয়নি, এইটা মনে রাখার প্রয়োজন আছে। আজকের বাংলাদেশে যেই মানুষটিকে গালিগালাজ করা সবচেয়ে সহজ, আপনারা সবাই তার নাম জানেন। এই মানুষটি হচ্ছেন সেই উত্তাল দিনগুলিতে যার কোনো বিকল্প ছিল না। তিনি নিখুঁত মানুষ নন, তার সরকারের বহু ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু ওই উত্তাল দিনগুলোতে প্রফেসর ইউনূসের কোনো বিকল্প ছিল না। আজকের বাংলাদেশে এই মানুষটিকে গালি দেওয়া সবচেয়ে সহজ, এবং বাংলাদেশের সকল সমস্যার জন্য এই মানুষটি দায়ী। এই বয়ান তৈরি করে স্বৈরাচারকে ফেরানোর চেষ্টা চলছে। কাজেই যেখানে এই বয়ান, সেখানেই এই বয়ানকে চ্যালেঞ্জ করতে হবে। ইউনূস সরকার ছিল অত্যন্ত দুর্বল একটি সরকার। এই সরকারের দুর্বল না হয়ে আর কোনো উপায় ছিল না। শেখ হাসিনা 3-4 স্তরে তার তাবেদার বসিয়ে গেছে। কোনো সরকারের ক্ষমতা ছিল না এই 3-4 স্তরকে রাতারাতি অপসারণ করে নতুন বাংলাদেশের গতি সঞ্চার করা। সেই সমস্ত লোককে নিয়েই তাকে কাজ করতে হয়েছে। প্রতিদিন বাংলাদেশকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তার সাথে না ছিল প্রশাসন, ছিল না, একটা স্তর বাদ দিয়েছেন, তারপরে স্তরেও সেই সমস্ত মানুষ। তার সাথে না ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, না ছিল না, কারণ তাদের ভিতরেও বেশিরভাগ যারা ছিলেন তারা একটা বিশেষ ধারা। তার সাথে কেউ ছিল না, কিন্তু তার কাছে আমাদের দাবি, আপনি সব কিছু আমাদের জন্য করে দেন, আমরা কেউ কিছুই করব না। বোঝার দরকার আছে এই সমস্ত সমালোচনার পেছনের কাহিনীটা কি। এই সমস্ত সমালোচনার পেছনের কাহিনী হচ্ছে, আগে বাংলাদেশের ইতিহাসের যে জঘন্যতম সরকারটি ছিল সেটা আসলে অত খারাপ ছিল না। এই হচ্ছে আলাপ, এই হচ্ছে বয়ান, এবং এই বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা। প্রফেসর ইউনূস 84 বছর বয়সে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে কথাটি বলেছিলেন, সেটা আপনারা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এখন যারা সরকারে আছে, অন্যান্য দলে যারা আছে, তারা কেউ ধরতে পারেননি। তিনি বলেছিলেন, রিসেট বাটনে চাপ দেন। আপনারা কেউই যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, আপনাদের প্রত্যেকের নিজের নিজের কুয়া আছে, সেই কুয়া থেকে বের হতে পারেননি। এবং রিসেট বাটনে চাপ দেওয়ার অর্থ হচ্ছে চিন্তা ভাবনায় পরিবর্তন নিয়ে আসা। কোথায় বাংলাদেশে চিন্তা ভাবনায় পরিবর্তন এসছে? চিন্তা ভাবনায় কোনো পরিবর্তন আসেনি। এবং বুড়ো মানুষটার এটাই এই দেশের মানুষের কাছে চাওয়ার ছিল যে আপনারা এই নতুন প্রেক্ষাপটে এত রক্তের বিনিময়ে এখন যে চিন্তা ভাবনা করবেন সেটা আর আগের মতো হলে চলবে না।
কিন্তু প্রত্যেকটি রাজনীতি দল ডান বাম যে যার কুয়া থেকে আসলে সত্যিকার অর্থে বের হয়ে আসেনি। তারা ঠিক আগের ফর্মেই ক্ষমতার ভাগ চায়। কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের দাবি ছিল এখনকার রুলস অফ এনগেজমেন্ট, খেলার যে নিয়ম, সেই নিয়ম হবে গণমুখী, জনমুখী, দেশমুখী। কোনো নির্দিষ্ট দলকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করা হবে না। তরুণদের যে দল, সেই দলের একজন এমপি, তার জন্য মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে নিয়ে আসা হবে। সভ্যতার কোনো মানদণ্ডেই এটা চলে না। জনস্বার্থে করা হয়েছে। আপনি জানতেন স্পিড বোটে যদি ডুবে যেত তাহলে কি হতো? আমি আপনারা যারা রাজনীতির সাথে আছেন তাদেরকে সুস্পষ্টভাবে একটা কথা বলি, এই সমস্ত সেমিনারের থেকে যদি এটা বেশি পিক করেন ভালো হবে। আপনারা যাই করেন, আপনাদের দলের লোক যদি সেটাই ডিফেন্ড করে, আপনারা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেন। আপনি যাই বলেন, আপনার দলের লোক যদি বলে সেটাই ঠিক, আপনারা এই দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেন। কাজে আপনাদের বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা আল্লাহ পাক পছন্দ করেন, কোনটা করেন না। এই পছন্দ অপছন্দ এবং ঠিক বেঠিকের ভিতরে দল বলে কোনো বস্তু নাই। দল কম বুঝবেন, দেশ বেশি বুঝবেন, এবং বাংলাদেশের মুক্তি সেই পথেই। জুলাই আগস্ট 2024-এর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে। তারা প্রতিবাদ করবে। রাজাকার বলার পরিণতি একজন বুঝেছেন, ফার্মের মুরগি বলার পরিণতি আজকে একজন বুঝছে। অত সহজ না, মুখে লাগাম টানুন, অত সহজ না। আগে যেভাবে হয়েছে সেভাবে হবে না। যতই ধরে রাখার চেষ্টা করেন স্ট্যাটাস কো, সময় পাল্টে গেছে, সেই সময়কে উপলব্ধি করেন। যদি উপলব্ধি করেন তাহলে আর ব্যর্থতা নিয়ে আলাপ করার প্রয়োজন পড়বে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ফ্যাসিবাদের যে উত্থান, তার জন্য প্রবল চেষ্টা চলছে। এই চেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। তার কারণটা হচ্ছে আজকে আমরা ভাষা দিয়ে একে অপরকে যতই আহত করি না কেন, আওয়ামী লীগের আগের চেহারা নিয়ে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। আমাদের প্রয়োজন সংস্কার, এবং সেটা আইনেরও সংস্কার। আইনের সংস্কার প্রসঙ্গেও একটা কথা আমার বলার আছে। আইনি সংস্কার তখনই কার্যকর হয় যখন ঠিক মানুষ ঠিক জায়গায় থাকে। আল্লাহ না করুন জুলাই আন্দোলন যদি ব্যর্থ হতো, এই কথা আমি বারবার বলেছি, শেখ হাসিনা আপনাকে আমাকে ঘাড়ে পাড়া দিয়ে বোঝাতো এই যে 1,500 মানুষের জীবন, এই জীবন সে নিয়েছে সংবিধানকে সমুন্নত রাখার জন্য। সে একটি কাজও করেনি যেটা আইনের চোখে বেআইনি। সব কিছু সে দেশের কল্যাণের জন্যই করেছে, এবং প্রতিটা কাজ সে করেছে আইনের রাস্তাতেই। কাজেই শুধু আইন নয়, এই আইন প্রকৃত অর্থেই সুরক্ষা দিতে পারে কিনা সেটাও বোঝার প্রয়োজন আছে। প্রায় শেষে চলে এসেছি, আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। এখানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে। বর্তমান সরকারের জন্য একটা লিটমাস টেস্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। মেহেরবানি করে আগের স্টাইলে খেলার কথা ভাববেন না, কারণ এই লিটমাস টেস্টে আপনাদের উত্তীর্ণ হতে হবে। আমরা চাই আপনারা উত্তীর্ণ হন। দ্বিতীয় কথা যেটা, গণভোটের রায় নিয়ে ইতিমধ্যে যা ঘটে গেছে, এটা দল এবং রাষ্ট্র কারোর জন্যেই ভালো হয়নি। সমস্যাটা হচ্ছে কি, যে ইতিহাসের শিক্ষা, যুগে যুগে এই দেশে যারা ক্ষমতায় এসছেন তাদের ভিতর থেকে শুভবোধ কেন যেন উঠে যায়। গণভোটের রায় বাস্তবায়নের ভিতরেই বাংলাদেশ রাষ্ট্রের সুরক্ষা এবং বিএনপি নামক দলটিরও সুরক্ষা। এই দলটি যদি নিজের সুরক্ষা চায় তাহলে তাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। 71 এবং 24 দুটোকেই নির্দ্বিধায় ধারণ করতে হবে। মুখোমুখি করার তো প্রশ্নই ওঠে না। আমি আপাদমস্তক একজন স্বাধীনতাকামী মানুষ। শেখ হাসিনার আওয়ামী বাকশাল
আমার জন্য একাত্তরকে ধারণ করার কোনো স্পেস রাখেনি, কারণ একাত্তরটা তাদের পৈতৃক সম্পত্তি ছিল, যেই সম্পত্তিতে আমার কোনো ভাগ ছিল না, কিন্তু একাত্তর আমার। 24-এর গণ আন্দোলনের থেকে আমি একাত্তরকে বেশি ভালোবাসার সুযোগ পেয়েছি। আমি বুঝতে শিখেছি যে মানুষের অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাটা কী জিনিস। কাজে এই দুটোকে মুখোমুখি করার কোনো প্রশ্নই নেই। একাত্তর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এবং তারপরেই 24। আমরা 24 নিয়ে এত কথা বলি কেন? এটা লিভিং মেমোরি। আমি ভুলিনি, আমি নিজে এর বাস্তব সাক্ষী। 71-এ আমার বয়স ছিল, মাথার চুল সাদা হওয়া সত্ত্বেও 7 মাস, আমি শুধু গল্প শুনেছি। আর 24-এর গন্ধ আজকে আমার শরীরে, এখানে যারা উপস্থিত আছেন তাদের শরীরে। 24-কে নিয়েই আমরা কবরে যাব। কাজেই 24 আমাদের কাছে লিভিং মেমোরি, সেই জন্যই আমরা 24 নিয়ে এত কথা বলি। একটাকে আরেকটার মুখোমুখি কখনো করি না। আমাদের সামনে কি আছে? কেন আমাদের ছাত্র জনতা যা পারার কথা ছিল তা পারেনি? এর সহজ উত্তর হচ্ছে, শুধুমাত্র শুভবোধ এবং জোশ যথেষ্ট নয়, এর সাথে যদি জ্ঞান এবং প্রজ্ঞা এবং দূরদৃষ্টি যদি সংযুক্ত না হয়, তাহলে টেকসই কোনো কিছুই করা যায় না। এটা আমি আমার ছাত্রদের বেশি বেশি করে বলি। তোমাদের ফেইলিয়রের জায়গাটা হচ্ছে এইটা, তোমাদের আবেগ ছিল, সাহস ছিল, রক্ত দেওয়ার স্পৃহা ছিল, কিন্তু যখন পরিবর্তন চলে আসলো, এইটাকে সাপ্লিমেন্ট করার জন্য যে জ্ঞান এবং প্রজ্ঞার প্রয়োজন ছিল, সেটার অভাব যে শুধু তোমাদের ভিতরে ছিল তাই না, তোমাদের নেতাদের ভিতরে, রাজনৈতিক দলগুলোর ভিতরে ছিল। কাজেই সুশিক্ষার কোনো বিকল্প নেই, শুধুমাত্র সুশিক্ষাই সামনের দিনগুলোকে সুন্দর করতে পারে।